সুপ্রিয় দর্শক মণ্ডলী, হাতিল আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক আমেনা মহসিন। আপনাকে অনেক দিন পরে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ। শুনবো আপনার বক্তব্য, দেখি কি আছে আজকের সংবাদপত্রে। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ডেভিল হান্ট শুরু, 3 টাইম ফ্রেমে সংস্কার। মানবজমিন অপারেশন ডেভিল হান্ট, বৈষম্য বিরোধী শিক্ষার্থীকে গুলি, কি ঘটেছে গাজীপুরে। সমকাল, সাউথ ইস্ট ব্যাংকের কারসাজিতে খেলাপি হয়েও এমপি, বৈষম্য বিরোধীদের বিক্ষোভের দিন ভর উত্তাল গাজীপুর। কালের কণ্ঠ, ফ্যাসিবাদের বীজ 72-এর সংবিধানে, মধ্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক, আসিফ নজরুল। ইনকিলাব, জেগে উঠেছে সুশীলদের বিবেক, কিসের অপেক্ষা ইসি। সময়ের আলো, অপারেশন ডেভিল হান্ট, ফ্যাসিবাদের বীজ নিহিত ছিল 72-এর সংবিধানেই। কালবেলা, বিদেশ নির্ভর এনজিওতে অস্থিরতা, অপারেশন ডেভিল হান্ট শুরু। আমার দেশ, সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিল হান্ট, হাসনাত সার্জিসের নেতৃত্বে গাজীপুরে সড়ক অবরোধ। করতোয়া, দীর্ঘদিন ক্ষমতায় থাকার খায়েশ নেই সরকারের, অপারেশন ডেভিল হান্ট শুরু। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, টাকা 335 crore ghost rail line to Rupur that goes nowhere. এটা অপারেশন শুরু হয়েছে ডেভিল হান্ট যেটাকে বলে, এই আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য, যেটা তো আপনি জানেন। আর আরেকটা খবর হচ্ছে যে মধ্য ফেব্রুয়ারি থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু হচ্ছে। আর সংস্কার নিয়ে তো কোথায় আপনি জানিনি সব। আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ মতি ভাই। আমার মনে হয় প্রথমে রাজনৈতিক যে আলাপ আলোচনা আরম্ভ হচ্ছে সেটা নিয়ে আমি একটু কথা বলতে চাচ্ছি। জিনিসটা দেখুন, আমাদের দেশের যে সমস্যাটা, এটা মূলত রাজনৈতিক একটা সমস্যা, এবং এটার সমাধানও আমাদেরকে রাজনৈতিকভাবেই সমাধানটা খুঁজে বের করতে হবে। এবং আমরা ধরেন যে রাজনৈতিক একটা মানে 5ই অগস্ট যেটা হলো, বা জুলাই অভ্যুত্থান আমরা যেটা বলছি, আমরা একটা পরিস্থিতির মধ্যে থেকে উত্তরণ চেয়েছিলাম, এবং ছাত্র জনতার একটা সম্মিলিত এখানে প্রয়াস ছিল। সেটার মাধ্যমেই কিন্তু আমরা একটা ইন্টারিম রেজিম, অন্তর্বর্তীকালীন সরকার যেটা আমরা বলি, সেটা ধরেন আসলো। সো এই জায়গাটাতে তখন মানে এখন যদি আমরা অতীতের সিস্টেমটাকেই বজায় রাখি, সেখানে কিন্তু একটা সমস্যা থেকেই যায়। তার জন্য আমার মনে হয় যে যেটা বলা হয়েছিল, এবং যেটা ছাত্রদের থেকেও, মানে এখন আমাদের তো অতীতের দিকে তাকালে হবে না, আমাদের ভবিষ্যতের দিকে তাকাতে হবে, এবং নতুন প্রজন্ম কী চাচ্ছে বা চেয়েছে সেটার দিকেও তাকাতে হবে। সো নিশ্চয়ই আমাদের আমরা যেটাকে বলি না, ইনস্টিটিউশন বিল্ডিংয়ের অভাব ছিল। আমরা কোনো কিছু প্রাতিষ্ঠানিকরণ করতে পারিনি। রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো গণতন্ত্র ছিল না, গণতান্ত্রিক চর্চাও ছিল না। আমরা পরপর 3টা নির্বাচন দেখেছি যেখানে জনগণের কোনো অংশগ্রহণ ছিল না, সেগুলোও দেখেছি। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট দেখেছি, সেটাকে আবার বিতর্কিতকরণ সেটাও দেখেছি। এই সমস্ত প্রক্রিয়া, মানে বিভিন্ন ধরনের, আমরা বলতে পারি বাংলাদেশ রাজনীতির একটা বা রাজনৈতিক বিভিন্ন এক্সপেরিমেন্টেশনের মধ্যে দিয়ে গেছে, এগুলো হয়েছে। এরকম একটা পরিস্থিতিতে এখন যেটা দাঁড়াচ্ছে যে হ্যাঁ, 6টা কমিশন করা হয়েছে, এবং আজকে আমরা যেটা, এখন তো গতকাল হয়ে গেছে, মানে সেগুলো ওয়েবসাইটেও দিয়ে দেওয়া হয়েছে, সরকারি ওয়েবসাইটে দিয়ে দেওয়া হয়েছে সবার জন্য, এবং মানে আমরা দেখতে পারবো সেটা। এবং আমরা পত্রপত্রিকার মাধ্যমে জানতেও পেরেছি কিছু কিছু কী ধরনের সংস্কারের কথা বলা হচ্ছে। কিন্তু সংস্কারগুলোকে বাস্তবায়ন করবে কে? এটা তো একটা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই তো এটাকে করতে হবে, রাজনীতি ছাড়া তো হবে না। এটা তো রাজনীতি ছাড়া হবে না। এবং দেখেন সমস্ত মানে, এবং সেই জায়গাটাতে আমার মনে হয় আমি এটাকে ভীষণভাবে, মানে প্রক্রিয়াটাকে আমরা সবারই স্বাগত জানানো উচিত। এবং আমি এটাও ধরে নিচ্ছি, অ্যান্টিসিপেট করছি, দ্যাট এই আলাপ আলোচনা যখন চলবে, চট করে যে কোনো কিছু হয়ে যাবে
সমাধান তা না। এখানে আমাদের রাজনীতি আমরা যা দেখে এসেছি এতই বিভাজিত, সেখানে বিভাজনগুলো থাকা স্বাভাবিক, এবং অনেকগুলো বছর যেহেতু অনেক কিছুর বন্ধ ছিল, অনেকটা না মনে হচ্ছে কি একটা বুমেরাং এফেক্ট হয়েছে, একটা আপনি খাঁচা খুলে দিলেন, একটা যে অস্থিরতা আমরা দেখতে পাচ্ছি সেগুলোও আছে। সো এই টানাপোড়েনগুলো চলবে, কিন্তু তার মধ্যে দিয়েও আমার মনে হয় একটা মিনিমাম লেভেল অফ কনসেনসাসে আসবে বা আসা প্রয়োজন আছে, এবং না আসলে তো আবার ক্রাইসিস হবে। এবং আমি আশা করছি আমাদের রাজনৈতিক দলগুলো এবং আমাদের সাধারণ মানুষ এ ব্যাপারে যথেষ্ট সজাগ, এবং মিনিমাল ওই জায়গাটাতে এসে একটা নির্বাচন সামনে, ধরেন এবছরের শেষে বা আগামী বছরের প্রথম দিকে আমরা আশা করছি একটা নির্বাচন হয়ে যাবে। এবং এটা রাজনৈতিক, আমি যেটা প্রথমে বললাম যে রাজনৈতিক সমস্যা একটা রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা সমাধান করতে হবে। একটা ইন্টারিম রেজিমে সে ধরনের ম্যান্ডেটও নেই, যারা এখন দেশ পরিচালনা করছেন তাদের তো সেই অভিজ্ঞতাও নেই, তারা বিভিন্ন পেশা থেকে এসেছেন এবং ওনারা ওনাদের সাধ্যমতো চেষ্টা করছেন জিনিসটাকে সামাল দেওয়ার জন্য, কিন্তু রাজনীতির তো নিজস্ব একটা গতিধারা আছে, সেটা সেভাবেই চলবে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বোধহয় অপারেশন ডেভিল হান্টের, হ্যাঁ ডেভিল হান্টের কথা জানতে চাচ্ছিলাম। দেখেন মানে অপারেশন ডেভিল হান্ট এটা নিয়ে বলতে গেলে প্রথমেই না আমাদের স্মৃতিতে কিন্তু বিভিন্ন ধরনের অপারেশন আছে এবং আমাদের অভিজ্ঞতাগুলোও সুখকর নয়। হ্যাঁ, সো এখন বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেখানে আইন শৃঙ্খলা কিন্তু একটা অপারেশন ক্লিন হার্টও দেখেছি। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমাদের সুখকর কোনো মানে অভিজ্ঞতা নেই, এবং সুখকর অভিজ্ঞতা নেই কারণ ধরেন কি প্রেক্ষাপটে হচ্ছে তার চাইতে সেটাও তো একটা ব্যাপার থাকে, কি প্রেক্ষাপটে হচ্ছে, কেন হচ্ছে। আরেকটা দুটো জিনিস আমাকে দেখতে হবে, একটা হলো এটা কি আইন, মানে দেখেন এখনো অপারেশনটা ডেভিল হান্ট আরম্ভ হয়নি, কিন্তু আমি যেটা বলছি যে জনগণের মধ্যে কিন্তু একটা ভয় ভীতি আশঙ্কা কাজ করছে যে আবার কি হতে যাচ্ছে। এই যে আস্থার অভাবটা, এই আস্থাটা তার মানে স্থাপন করতে পারা যায়নি, এই 6 মাসেও কিন্তু জনগণের মধ্যে সেই আস্থা জায়গাটা তৈরি হতে পারেনি। এবং সেটার একটা বড় কারণ হিসাবে আমি দেখতে পারি যে দেখেন যেভাবে মামলাগুলা হয়েছে, আমরা দেখেছি এক একজনের বিরুদ্ধে অনেকগুলো মামলা হয়েছে, 100-র উপরে 150-200 পর্যন্ত হয়েছে, এবং কতগুলো জিনিস হয় কি ধরেন বাংলাদেশে এটা আমাদেরকে স্বীকার করে নিতে হবে যে রাজনৈতিক মানে বিভিন্ন সময় রাজনৈতিক কারণে অনেক ধরনের মামলা হয়েছে। আপনি একটা দলকে সাপোর্ট করেন সেটা এক ব্যাপার, সেটার জন্য হ্যাঁ আপনি সাপোর্ট করে গেছেন, যদি ধরেন কেউ, আমি বলছি যে অনেকে সাপোর্ট করেছে বা সংযুক্ত ছিল, সেটা এক ধরনের ব্যাপার, কিন্তু তার জন্য তার বিরুদ্ধে মামলা করে বা হত্যার মামলার মানে যেটার এভিডেন্স ছাড়া অনেক সময় আমরা দেখছি এখন পর্যন্ত সে ধরনের তো ঢালাও মামলা প্রক্রিয়াগুলোও চলছে না। তো সেই জায়গাটাতে তো সাধারণ মানুষের মনে একটা ভয়ের সৃষ্টি হয় এবং হওয়াটা খুবই স্বাভাবিক। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি যেটা প্রথমেই বললাম যে দেখেন অতীতে যে অপারেশনগুলো হয়েছে সেখানেও যে আমাদের অভিজ্ঞতাগুলো ভালো না, এখন মানে আমি একটা প্রাইভেট নর্থ সাউথ ইউনিভার্সিটির সাথে ওখানে অধ্যাপনা করছি, আমি সেখানেও দেখছিলাম ছাত্রদের সাথে যখন কথা বলছিলাম তাদের মনে একটা শঙ্কা যে আবার কি হতে যাচ্ছে জিনিসটা না। তো এই শঙ্কার জায়গাগুলো তো অ্যাড্রেস করতে হবে, তাই না? এবং কোনো কিছু যেন আইনের বাইরে গিয়ে না হয় এবং রাজনৈতিক কারণে যেন এগুলো না করা হয় এবং সাধারণ মানুষের যেন হয়রানি না হয়, সেইগুলোর দিকে কিন্তু আমাদের মানে ভীষণভাবে সজাগ থাকতে হবে, এগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। এবং এখানে আমি যেটা নিয়ে বলে শেষ করব যে দেখেন যেটা মবের কিন্তু একটা বিশেষ চরিত্র থাকে,
সেটার যেন জিম্মি না হয়ে যায় সরকার, সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে এই অপারেশনটা আরও আগে হলে ভালো হতো, কারণ মানুষের আইন শৃঙ্খলার প্রতি মানুষের যে এক রকমের কী হয়ে গেছে, মানুষ কিন্তু খুবই শঙ্কিত বিভিন্ন কারণে। তো আইন শৃঙ্খলা পরিস্থিতিটা যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে সংস্কার কাজ আবার সরকারের জন্য সুবিধা হতো, তাহলে হয়তো অপারেশনটা প্রয়োজন হতো না হয়তো বা। হ্যাঁ, মানে আমি ব্যক্তিগতভাবে আমার মনে হয় মানুষের কিছু মৌলিক অধিকার থাকে, এবং সেখানে আপনি যদি সংবিধান অনুযায়ী সেই মৌলিক অধিকারগুলো রাখেন, এবং ধরেন জাস্ট মানে কেউ গ্রেফতার কখন করবেন, তার সেই ফান্ডামেন্টাল রাইটসগুলো যদি আপনি ফুলফিল করে দেন, তাহলে এই ধরনের অপারেশনের প্রয়োজন হয় না। এবং এটা আমাদের জন্য একটা ভালো প্রেসিডেন্সও কিন্তু সেট করছে না। শুধু তা না মোদি ভাই, এটা আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে পুরো বিশ্ব কিন্তু আমাদেরকে দেখছে, এবং আমরা অলরেডি বিভিন্ন ধরনের চাপে আছি। অর্থনৈতিকও একটা জায়গা আছে, আমাদের অর্থনীতিরও ব্যাপার আছে, আমাদের ধরেন ভূ রাজনীতির মধ্যেও একটা ভূ রাজনীতি বলেন, ভূ অর্থনীতি বলেন, সবকিছুর মধ্যে দিয়েই কিন্তু আমাদের এখন যেতে হচ্ছে। এবং সেখানে আমরা একটা ডিসইনফরমেশন যুগেও আছি, ইনফরমেশন ডিসইনফরমেশন যুগেও আছি। সো সেই সমস্ত ইয়েতে আমার মনে হয় যে মানে এই বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আরো অনেক বেশি, এবং মামলা মোকদ্দমার ব্যাপারে আরো বেশি সজাগ থাকা দরকার ছিল, প্রয়োজন ছিল। অনেক ধন্যবাদ আপনাকে। এবার আসি বাংলাদেশ ভারত সম্পর্ক। আপনারা জানেন যে নানা টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে গত 6 মাস, বিশেষ করে এই পটভূমিতেই আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ইন্ডিয়ান এক্সপ্রেসে একটা লেখা লিখেছেন, লেটস ওয়ার্ক টুগেদার। আপনি কিভাবে দেখছেন এটাকে? আমি ডেফিনেটলি পজিটিভলি দেখছি। আমার মনে হয় যে দেখেন, এরকম একটা টানাপোড়েনের সময়, এবং যেখানে আমরা কিছু এখন সেটা অনেকটা কমে এসেছে ইন্ডিয়ান মিডিয়ার চাপ, কিন্তু গত 2 মাস আগ পর্যন্ত আমরা প্রচণ্ড একটা চাপের মধ্যেও ছিলাম। সেখানে ধরেন ফরেন অ্যাডভাইজার তহিদ সাহেব যে লেখাটা লিখলেন, আমার মনে হয় এই টেনশন পিরিয়ডের মধ্যে এটা উনি একটা বোল্ড পদক্ষেপ ওনার পক্ষ থেকে। এবং ধরেন যে কথাটা আমি প্রথমেই বলছিলাম, ভূ রাজনীতির ব্যাপারটা, ভূ অর্থনীতির ব্যাপারটা, আমরা বারে বারে এই কথাটা বলতে বলতে অনেকটা টায়ার্ডও হয়ে গেছি যে ভারত আমাদের প্রতিবেশী, কেউ কাউকে ছাড়া থাকতে পারবে না, সেটাও যেমন সত্য, এবং এটাও সত্য যে এই আমাদের যদি সম্পর্কটা ভালো না থাকে তাহলে কিন্তু এটা কারো পারপাস সার্ভ করছে না, এটা ভারতেরও পারপাস সার্ভ করছে না, আমাদের বাংলাদেশেরও পারপাস সার্ভ করছে না। এবং সবচেয়ে বড় কথা কি, ওভার দ্য ইয়ার্স কিন্তু সাধারণ মানুষদের মধ্যে, দুদেশের সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু একটা সম্পর্ক আছে। মানে ধরেন একটা মানে যেই জায়গাগুলোতে ব্যাপ্তিগুলো ঘটেছিল, সেটা হলো যে সম্পর্কটা রাষ্ট্রকেন্দ্রিক না হয়ে সরকার কেন্দ্রিক বলতে পারেন আপনি, কিংবা ব্যক্তি কেন্দ্রিক হয়ে গেছিল। সেই জায়গাটা থেকে ভারত, আমার মনে হয় এটা ভারতে যারা মানে এখন ক্ষমতায় আছে তারা ভবিষ্যতে এই জিনিসটা উপলব্ধি করবে, এবং বাংলাদেশেও যারা ক্ষমতায় সামনে আসবে তারাও এটা উপলব্ধি মানে করা দরকার যে ভারত, মানে আপনি একটা নেগেটিভ পলিটিক্স বা একটা ইন্ডিয়া সেন্টিমেন্ট, সেটা ধরেন সেটা নিয়ে কিন্তু আপনি রাজনীতি করতে পারেন না, আপনি ইস্যু বেসড রাজনীতি করতে পারেন। হ্যাঁ, যে আমরা কোথায়, আপনি এভিডেন্স দিয়ে যে এটা হয়েছে আমরা পাইনি, আবার সেটারও কিন্তু আলোচনা করার বিভিন্ন মেকানিজমস থাকে। ডিপ্লোম্যাসিতে কিন্তু বহু মেকানিজমস আছে যেগুলো খোলা থাকে, যেগুলোর মাধ্যমে আমরা যেতে পারি। তো আমাদের সমস্যাগুলো হয়ে গেছে কি জানেন, এই একদিকে ইনফরমেশন যুগে কিন্তু আমরা অনেক ইনফরমেশনও পাচ্ছি, আবার ডিসইনফরমেশনও পাচ্ছি, আর তার সাথে না আমাদের অনেক বিশ্লেষকও হয়ে গেছে, সেটাও একটা প্রবলেম হয়ে গেছে। সবাই একদিকে নানা মত থাকা ভালো, কিন্তু আমার মনে হয় কিছু ক্রিটিক্যাল জায়গাগুলো
যারা এক্সপার্টস তাদের হাতেই ছেড়ে দেওয়া ভালো সিদ্ধান্ত নেওয়ার জন্য। আবার আপনার পারসেপশনটাও কিন্তু ইম্পর্টেন্ট, যে কি মানুষ কিভাবে দেখছে বা কিভাবে চিহ্নিত করছে। দেখেন, একটা জিনিস আমার বারবার মনে হয় যে ভারতের মতো দেশ কেন এটা মানে এত বড় এই ফেলিয়ারটা কেন হলো, তাদের মানে বিগত সরকারের কথা বলছি আমি, এমন এত কন্ট্রোল মিডিয়া ছিল বলে একটা বড় ব্যাপার ছিল সেটা। সেই জায়গাটার থেকে আমার মনে হয় উত্তরণটা তো হয়েছে। এবং তহিদ সাহেব যেটা বলেছেন যে উই হ্যাভ টু ওয়ার্ক টুগেদার, আমাদের অনেক ইস্যুস আছে, আমরা যদি কোঅপারেট না করি, আমাদের ব্যবসায়ীরা বলেন, ওদেরও তো ব্যবসার ব্যাপার আছে। আর এই অঞ্চলে তো আমরা একটা স্থিতিশীলতাটা চাচ্ছি, তাই না? তবে এই অবস্থায় এই পটভূমিতেই যেহেতু এটার সাথেই অনেকটা লিঙ্কড, আপনি জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাচ্ছেন যুক্তরাষ্ট্রে 12ই ফেব্রুয়ারি, এই 2-1 দিনের মধ্যেই। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে তো সেখানে বাংলাদেশ প্রসঙ্গ উঠবে, ভারতীয় পত্রপত্রিকায় মোটামুটি ইঙ্গিত সেরকমই দেয়া হচ্ছে আর কি। তো আপনি কি মনে করেন যে এটাতে বা ট্রাম্পের জমানায় তাদের পররাষ্ট্রনীতিতে, বিশেষ করে সাউথ এশিয়াতে কোনো পরিবর্তনের কোনো সম্ভাবনা আছে কিনা? না, দেখুন, বা আমি মনে করি না যে কোনো বড় ধরনের পরিবর্তন আসবে সেটা। কারণ আপনি দেখেন, বা আপনি যদি ট্রাম্পের লেন্স থেকে বাংলাদেশকে দেখেন, সেটা কিন্তু একটা বড় ইস্যু না বাংলাদেশ। হ্যাঁ, এবং আমার মনে হয় না যে ট্রাম্প বাংলাদেশকে সেভাবে আলাদাভাবে দেখে, বরঞ্চ এটা তার সেই একটা ইন্ডিয়া লেন্স বা এবং ট্রাম্প যেটা করার সেটা করে। সে উনি মোদিকে ডেকেছেন, বাট অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়ানসদেরকে তো ডিপোর্ট করেছে এবং খুব একটা সম্মানজনকভাবে কিন্তু করেনি। হ্যাঁ, মানে যেটা অকল্পনীয়, তাই না? আমরা কখনো শুনিও নি এই ধরনের ঘটনাগুলো। সেখানে আমার মনে হয় না যে খুব বড় ধরনের কোনো পরিবর্তন আসবে, বাট যে জিনিসটা থাকবে, ভারতের কাছে এই অঞ্চলের স্থিতিশীলতাটা একটা ব্যাপার। এই অঞ্চলে ধরেন কি ভারত সবসময় দেখতে চাইবে এই বাংলাদেশে ভবিষ্যতে কারা ক্ষমতায় আসবে, কিন্তু সেটা তো ভারত চাইলে শুধু হবে না, বাংলাদেশের জনগণের একটা বড় চাওয়া আছে, তাই না? এবং সেখানে আমার মনে হয় ভারত যে ভুলটা বিগত সরকারের সময় করেছে সেটা তারা রিপিট করবে না, সেটা তাদের করা উচিত না। বিকজ দেখেন, একটা বিরাট আপরাইজিং হয়ে গেছে। আমরা কিন্তু বারবার একটা কথা বলেছিলাম, মতি ভাই আপনি নিশ্চয়ই এটা স্মরণে আছে, আমরা বারবার বলেছিলাম যে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু সিচুয়েশনটা একটা থার্ড ফোর্স ইমার্জ করার যথেষ্ট সম্ভাবনা আছে, এবং সেটা কিন্তু আমরা এখনো উড়িয়ে দিতে পারি না। থার্ড ফোর্সটা কি ফোর্স, সেটার দিকে আমরা না হয় নাই গেলাম। এবং সেটা একটা ইম্পর্টেন্ট কথা কি, ভারতে যখন কোনো রাজনৈতিক পরিবর্তন আসে, যেটা আমি আবারও জোর দিচ্ছি, ইলেকশনের মাধ্যমে যে পরিবর্তনগুলো আসে ভারতে, আমরা কিন্তু সেটাকে মেনে নিয়েছি সব সময়। বাংলাদেশেও সামনে নির্বাচন হবে এবং সেখানে নির্বাচনের মাধ্যমে যে পরিবর্তন হবে সেটা আমার মনে হয় ভারতকে মেনে নিতে হবে, সেটা ভারতকে অবশ্যই মেনে নিতে হবে সেটা। এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যুক্তরাষ্ট্রের, আফটার অল ফরেন পলিসি তো ট্রাম্পের একার না, সেটার এক ধরনের একটা প্রসেস আছে, প্রক্রিয়া আছে, এবং এখানে তো মার্কিন যুক্তরাষ্ট্র একমাত্র প্লেয়ার না, এখন তো অনেক প্লেয়ার্স আছে। সো সেই জায়গাগুলোকে বিবেচনা করে আমি মনে করি না যে সেটা বড় একটা কোনো পরিবর্তন আসবে। বাট যেটা ভারতের একটা মানে এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র দেখতে চাইবে ভারতের প্রাধান্যটা, সেটা খুব ক্লিয়ার আমাদের কাছে। ধন্যবাদ।
ইনকিলাব খবর দিয়েছে যে নদী পরিদর্শনে যাচ্ছেন 2 উপদেষ্টা, চীনের সঙ্গে তিস্তা মহাপ্রকল্পের চুক্তি নবায়ন হচ্ছে। আমরা চীনের দিকে যাচ্ছি। হ্যাঁ, আমরা আসলে যেহেতু বারবার মানে ভারতের সাথে এখানে কোনো সমাধানে ঠিক সেভাবে আসেনি, সো আমরা ওই ধরনের মানে, এবং এটা আমাদের ইয়ের মধ্যে মানে বাংলাদেশকে তো এটা সমাধান দেখতেই হবে, তাই না? এবং ইন্ডিয়া, আমার মনে হয় উই আর জাস্ট বিং প্র্যাগম্যাটিক। ফরেন পলিসি সবসময় আপনি যে কোনো দেশেরই রাষ্ট্রের ফরেন পলিসি দেখেন, সেখানে তারা তাদের স্বার্থ দেখেই তো চলে, তাই না? আমরা তো রোহিঙ্গা সমস্যাটা আমাদের সামনে একটা বিরাট ইয়ে আছে, উদাহরণ আছে। তো আমার মনে হয় যে আমরা সেই ধরনেরই একটা সমাধানের দিকে যাচ্ছি, যেখানে দিয়ে মানে ধরেন একটা বেসিন ওয়াইড একটা সমাধানের দিকে যাওয়াটা আমাদের প্রয়োজন। এবং সেটাও আমার মনে হয় সেটার মাধ্যমে ভারতের কাছেও একটা বার্তা যাবে যে বাংলাদেশ তার অপশনসগুলো যে খোলা রাখছে। অ্যান্ড উই আর বিং প্র্যাগম্যাটিক। আপনি যখন বললেন না যে ফরেন অ্যাডভাইজার ইন্ডিয়ান এক্সপ্রেসে এরকম একটা লেখা লিখেছে, সো আমরা তো এমন না যে ভারত থেকে সরে যাচ্ছি, সরে গিয়ে এক বেশি হয়ে যাচ্ছি, বরঞ্চ আমরা তো আমাদের মানে অপশনসগুলো খোলা রাখছি। আমরা তাদের জন্য তো কোনো কিছু বন্ধ করে দিচ্ছি না, না জিনিসগুলো। মিয়ানমারের সাথে কেমন সম্পর্ক হওয়া উচিত বাংলাদেশের? এখন মিয়ানমার কার ক্ষমতায় আছে সেটা আমাদেরকে দেখতে হবে, তাই না? বাট আমার মনে হয় মিয়ানমারের সাথে বাংলাদেশে ভালো সম্পর্কটা রাখা দরকার। যারাই ক্ষমতায় আসুক, যে ফ্যাকশনসই আসুক না কেন, কারণ মিয়ানমার আমাদের প্রতিবেশী। এবং দেখেন আজকে বিশ্বে কোনো দেশের সাথে কিন্তু বাংলাদেশের মতো দেশ কখনো এটা কাম্য না। আমরা কখনই কিন্তু কোনো দেশের সাথে বাংলাদেশ কিন্তু কোনো খারাপ সম্পর্ক গায়ে পড়ে আমরা কিন্তু ঝগড়া করিনি, বা ওয়ার্স্ট টাইমে দেখেন এই যে এতগুলো টানাপোড়েন গেল আমাদের ভারতের সাথে, কিন্তু তারপরেও আমরা কিন্তু যথেষ্ট রিস্ট্রেইনড একটা অবস্থায় ছিলাম। এবং ইনফ্যাক্ট চিফ অ্যাডভাইজার প্রফেসর ইউনুসও কিন্তু অনেকবার বলেছেন যে কোনাকে পার্সোনালি ব্যথিত করেছে ভারতের সাথে যে বাংলাদেশের এই মুহূর্তে সম্পর্কটা এরকম একটা পর্যায়ে দিয়ে যাচ্ছে। আপনি পলিটিক্যাল রেটরিক লেভেলে ধরেন অনেকেই অনেক কিছু বলে থাকে, রাজনৈতিক দলগুলো থেকে বক্তব্য আসছে, কিন্তু আপনি যদি দেখেন যে ক্রিটিক্যাল জায়গাগুলো, ফরেন অ্যাডভাইজারের কথা বলছি আমি, চিফ অ্যাডভাইজারের কথা বলছি, সেখান থেকে কিন্তু কোনো নেতিবাচক মন্তব্য সেভাবে আমরা পাবলিক স্টেটমেন্টস পাইনি। সো ওই জায়গাগুলোতে এই জায়গাগুলো আমাদের পজিটিভ রাখা দরকার। মিয়ানমারের সাথে তো অবশ্যই আমাদের ভালো সম্পর্ক রাখা দরকার, কারণ আমাদের রোহিঙ্গা সমস্যাটা সমাধান করতে হবে আমাদের। তাদের সাথে দেখেন আমরা বারবার বলি ভারত আমাদের প্রতিবেশী, মিয়ানমারও কিন্তু আমাদের প্রতিবেশী। আমরা কিন্তু অতীতে কখনো মিয়ানমারের উপরে অতটা নজর দিইনি। ইনফ্যাক্ট মিয়ানমারের যে ডেস্কটা, সেখানেও কিন্তু আমরা সে ধরনের এক্সপার্টাইজ তৈরি করিনি, সেটা কিন্তু। অথচ মিয়ানমারে ইজ সো রিচ ইন রিসোর্সেস এবং স্ট্র্যাটেজিক্যালিও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর আমরা যদি আমাদের বর্ডারগুলো দেখি, যেগুলো মানে বর্ডার যেগুলো খুবই সেন্সিটিভ বর্ডার্স, ওগুলো কিন্তু আমরা মিয়ানমারের সাথে শেয়ার করি। সে কারণেও কিন্তু আমাদের উচিত ছিল, প্রয়োজন ছিল মিয়ানমারের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা। কিন্তু সামহাও আমরা সবসময় এটাকে নেগলেক্ট করেছি। এবং সেটা দেখেন আমরা ওখানে কিন্তু আপনি দেখেন ভারতে যথেষ্ট ইনভেস্টমেন্টস আছে, মানে বিভিন্নভাবে ইনভেস্টমেন্ট করেছেন, শুধু অর্থনৈতিকভাবে করেছে তা না, রাজনৈতিকভাবেও তাদের ইনভেস্টমেন্টস আছে, চীনের আছে। আমরা যদি দেখি সিঙ্গাপুর, জাপান, সবারই ইনভেস্টমেন্টস আছে। সেখানে বাংলাদেশ আমার মনে হয় অনেক মায়োপিক ছিল। বাংলাদেশে এই সম্পর্ক প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কালটিভেট করা দরকার। আমরা শেষ প্রান্তে, আমি শুধু জাস্ট আপনি জানেন যে ট্রাম্পের একটা সিদ্ধান্তের কারণে বিশেষ করে বাংলাদেশে বিদেশ নির্ভর যে সমস্ত এনজিও, তাদের অ্যাক্টিভিটিস প্রায় বন্ধ হতে চলেছে। এটা মানে এর সাথে আপনি জানেন যুক্ত হাজার হাজার মানুষ,
গ্রামীণ অর্থনীতিতে একটা বড় ধরনের চাপ সৃষ্টি হবে এনজিও সেক্টরে। হ্যাঁ, এনজিও সেক্টরে এটা বড় একটা চাপ তৈরি করবে, বিশেষ করে আপনি যদি ইউএসএআইডি এর কথা বলছেন, তো বন্ধই হচ্ছে ইউএসএআইডি ইয়েতে, কিন্তু এটা ধরেন এনজিও সেক্টরগুলোতেও আছে, কিন্তু আমি যেটা দেখছিলাম যে একটা মানে ওদের কোর্ট থেকে, জুডিশিয়ারি থেকে এক ধরনের একটা ইনজাংশনও এসেছে যে যেন এটা স্থগিত করা হয়, কারণ এটা প্রভাবটা কিন্তু শুধু যে বাংলাদেশের উপরে পড়ছে তা না, সারা পৃথিবীতে পড়ছে। বাট এবং আমার মনে হয় কি এই যে স্থগিত অর্ডারটা দেওয়া হলো, এটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের না, ওদের নিজেদেরও তো কর্মচারী আছে এখানে, বহু 10,000-এর উপরে ওদের কর্মচারী আছে এখানে। সো এই জায়গাগুলোতে এই যে ইনজাংশনটা আসলো, আমার মনে হয় আমাদের একটু অপেক্ষা করে দেখা দরকার, কারণ আমেরিকা যখন নিজেকে, যখন ট্রাম্প বারবার বলে যে মানে মেক আমেরিকা গ্রেট এগেইন, এই গ্রেট এগেইনের জন্য তো তার কি কোন কোন পজিশনগুলো যাবে, মানে পজিশনগুলোতে ধরেন আপনি শুধু মিলিটারি পাওয়ার হিসাবে বা ইকোনমিক পাওয়ার হিসাবে একটা গ্রেট পাওয়ার তো না, আপনার একটা হিউম্যানিটেরিয়ান একটা মোরাল ফোর্স নিয়েও আপনি দাঁড়াতে হয়, সেই জায়গাটা তো সে হারিয়ে ফেলবে, তাই না? এবং দেখেন এরকম যখন একটা অবস্থা তৈরি হয় তখন হয়তো সাময়িক ধাক্কা খায়, কিন্তু একটা ভ্যাকুয়ামের মধ্যে কিন্তু অন্য পাওয়াররা এসে এই ভ্যাকুয়ামটা পূরণ করে ফেলে। এবং আমার মনে হয় একদিক দিয়ে ধরেন যদি এটা চলে, এটা যদি কন্টিনিউ করে, আমাদের এনজিওগুলো নিজেদেরকে সাস্টেনেবল করার চেষ্টা করবে এবং তারা ছোট ছোট প্রজেক্টস হয়তো নেবে। এটাও ঠিক, দেখেন একটা কথা যেটা বলছে যে এখানে অনেক কিছু হয় যেখানে অনেক ওয়েস্টেজ হয়, সেই জায়গাগুলোতে হয়তো সঞ্চয়ের একটা ব্যাপার আসবে, বা যেটাকে আমরা বলি মানে আপনি ফ্রুগালিটি আরো বেশি ইয়েটা করবেন। আরেকটা হলো যে কি ইউ উড লুক ফর অল্টারনেটিভ সোর্সেস, এছাড়া তো উপায় নেই, দেয়ালে পিঠ থেকে গেলে তো আর কিছু করার নেই, এবং সেটা কিন্তু আমেরিকার জন্য ক্ষতিকর হবে। রাইট। অনেক ধন্যবাদ আপা আপনাকে। থ্যাংক ইউ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনার সবাই ভালো থাকুন। শুভরাত্রি।